ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিআইএফআই উপস্থিত সভাপতি, রাজ্য নেতৃত্ব, বন্ধুগণ, সবাইকে অভিনন্দন, লাল সালাম। আগামী 9 তারিখ থেকে আমাদের এই পদযাত্রা বহরমপুর থেকে, রায়গঞ্জ থেকে শুরু হয়েছে পদযাত্রা বহরমপুর পর্যন্ত। এই পদযাত্রা আমরা কিসের দাবিতে রাস্তায় হাঁটছি? কাজের দাবিতে। বেকার ছেলে মেয়ে কাজ পাইছে না, পরিযায়ী শ্রমিক এই মুর্শিদাবাদ দমকলে বাড়ছে। আর আমাদের বামফ্রন্ট সরকার আমলে কলকারখানা ছিল, ভিন রাজ্যে মানুষকে যেতে হতো না। এই চোরেদের সরকার তৃণমূল আসার পর থেকে আমাদের কলকারখানা সব বন্ধ হয়ে গেছে। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী বলছে বাংলার মেয়েকে চাই। কিসের অধিকারে বাংলার মেয়েকে চাই বলতে পারবেন? একটা মেয়ে বাইরে বেড়াচ্ছে, তাই কলেজ স্কুল প্রাইভেট থেকে আসে, তার পরিষেবা নিরাপত্তা নাই, সে ধর্ষিতা, রাস্তায় ধর্ষণ হয়ে যাচ্ছে। আরজিকর কলেজে একটা ডাক্তার ধর্ষণ হয়ে গেল, তার কোনো বিচার পেল না, এখনো লড়ছে তার বাবা মা। তার বাবা মা এমন হয়েছে, তার মাথা পর্যন্ত, চুল পর্যন্ত তারা আশ্রয়ছে না। তাহলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে তার নিরাপত্তা দিচ্ছে না। তাহলে আমি এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই যে আমাদের মেয়েদের নিরাপত্তা নাই। আর পরিযায়ী শ্রমিক ভাইদের বলছি, আপনারা এই রাজ্যে, এই আমাদের মুর্শিদাবাদে কোনো কাজ নেই, কলকারখানা নেই। আমাদের দমকলের বিধায়ক কমরেড আনিসুর রহমান, তার এমএলএ ছিল। তাদের বামফ্রন্ট সরকার আমলে আমাদের গায়ে এক ফোঁটা চুরির দাগ লাগেনি। আর আমাদের দরজায় এমএলএ বাড়ির সামনে একটা চোরেদের পুলিশ কি সিবিআই তার দরজায় হানা দেয়নি। তাই এই তৃণমূল সরকার এমএলএ তাদের বাড়ির দরজায় সিবিআই হানা দিচ্ছে। তাহলে ওদের মধ্যে আমাদের পার্থক্য তফাৎ কোথায়? আমরা বামফ্রন্ট, আমরা সাতটা পার্টি করি, আমাদের নিয়ম আদর্শ সবকিছু মেনে আমরা চলছি। 26-এ আমাদের ভোট আছে। আপনারা পরিযায়ী শ্রমিক ভাইরা বলছি, ওয়াকাফ বিল নিয়ে যেটা হলো ধুলিয়ান শমশেরগঞ্জে, এর ওখানে আমাদের এই মুর্শিদাবাদে 3টা মুসলিম এমএলএ আছে। তারপর কি করলো আবু তাহের, এমন উস্কানি একটা কথা বললো যে কিরে পরিযায়ী শ্রমিকেরা যখন বাইরে থেকে এসে মুর্শিদাবাদে কিছু উস্কানি দিয়ে আবার ভিন রাজ্যে চলে যায়, তাহলে এই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের এত অত্যাচার বাড়ছে, কাজ দোষে বাড়ছে, তাহলে আবু তাহেরের আমাদের মুসলিম ছেলেদের এই দাঙ্গা লাগছে। আর আমি বক্তব্য দীঘা করলাম না। আমাদের 21, 22, 23 এই রাজ্যের সম্মিলন, আর 21 তারিখে প্রকাশের সম্মিলন। আপনারা ওই বহরমপুর প্রকাশের সমাবেশে আসেন, আমাদের সমাবেশ সফল করেন। ইনকিলাব জিন্দাবাদ, ডিআইএফআই জিন্দাবাদ। এবার পদযাত্রীদের পক্ষ থেকে আলোচনা করবেন কমরেড শিবারাই। কমরেড শিবারাইকে আসার জন্য অনুরোধ করছি। সাথী সভাপতি, উপস্থিত কমরেড, আমরা 9 তারিখ রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত এই কাজ ও সম্প্রীতির যাত্রা শুরু করেছি। আমরা কেন এই কাজ ও সম্প্রীতির যাত্রা শুরু করলাম এই সময়? কারণ আমাদের পশ্চিম বাংলায় কোনো স্থায়ী কাজ নেই, এই পশ্চিম বাংলায় যে কলকারখানাগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে, বামফ্রন্ট আমলে যেগুলো কলকারখানাগুলো ছিল, সেই কলকারখানাগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে। এই নতুন করে কোনো কলকারখানা হচ্ছে না। তাই এই মুর্শিদাবাদ জেলায় এই দমকলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু তৃণমূল সরকার আসার পর নতুন কোনো কলকারখানা একটাও হয়নি। তাই পরিযায়ী ভাইদের ঘরে ফেরাতে হবে।
এই দাবিতে আমাদের কাজ ও সম্প্রীতি যাত্রা আমরা শুরু করেছি। সবাই 21 তারিখ 22, 23 আমাদের বহরমপুরে সভা আছে, সবাই আসুন। সবাইকে লাল সালাম। আমার বক্তব্য শেষ করলাম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন ছাত্র নেতা তথা গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড ডিআরএফ রাজ্য সভাপতি কমরেড ধ্রুবত জাতি সাহেব বক্তব্য রাখবেন। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, উপস্থিত আছেন আমাদের এই জেলার ছাত্র নেতা প্রাক্তন ছাত্র নেতা কমরেড মোস্তাফিজুর রহমান, এই জেলার যুব আন্দোলনের নেতা কমরেড সন্দীপন দাস, সৈয়দ নুরুল হাসান সহ এই দমকলের বিভিন্ন প্রান্ত থেকে আগত কমরেড সৈনিক যারা আজকের এই সমাবেশে উপস্থিত হলেন, সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি যে আমরা কেন পশ্চিমবাংলায় এই দমকলের যৌবন স্থায়ী কাজ পাবে না, কেন নতুন কলকারখানা তৈরি হবে না, কেন এই মুর্শিদাবাদ জেলার এই দমকলের বাপ কাকাদের ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে। কোভিডের সময় যখন এই দমকলের হাজার হাজার পরিযায়ী ভাইয়েরা কেরালায় ছিল, বাড়ি ফিরতে পারছিল না, আমরা ডিওয়াইএফআই সাহায্য করেছিলাম, ফিরিয়ে এনেছিলাম। বহরমপুরে দাঁড়িয়ে পরিযায়ী ভাইদের পাশে থাকার চেষ্টা করেছিলাম, ওখান থেকে বাসে করে নিয়ে আসার সাহায্য করেছিলাম। আর যখন এই পরিযায়ী ভাইদেরকে কেরালা থেকে, মহারাষ্ট্র থেকে, পুনে থেকে দমকলে নিয়ে আসছিলাম, এই জলঙ্গিতে নিয়ে আসছিলাম, ভগবানগোলায় নিয়ে আসছিলাম, দিদিমণি কি বলেছিল? দিদিমণি বলেছিল করোনা এক্সপ্রেসকে নিয়ে আসছে পশ্চিমবাংলায়। আরে যারা খাটতে গিয়েছিল কেরালায় তারা ইনকাম করে টাকা পাঠায়, আর সেই টাকায় পশ্চিমবাংলার অর্থনীতি চলে। সেই টাকা দিয়ে এই পশ্চিমবাংলার মা বোনেরা আলু, তেল, নুন কেনে, আর সেখান থেকে পশ্চিমবাংলার বাজার চলে। সেখান থেকে ট্যাক্স নিয়ে সরকার চলে। তখন বলল করোনা এক্সপ্রেস আসছে। আর কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কি বলল? শুভেন্দু অধিকারী বলল যে রাজ্যে বিজেপি সরকার পরিচালনা করে সেই রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা কাজ করছে সংখ্যালঘু, তারা কিভাবে কাজ করে দেখে নেব। বিজেপি শাসিত রাজ্যে আমার পরিযায়ী ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে মারতে শুরু করলো, আর তাদেরকে বাড়ি ফেরত আসতে হলো। আর তার দুদিন পরে এই এলাকার এমপি সাহেব কি বললেন? আপনাদের এলাকার এমপি সাহেব উনি বললেন এই পরিযায়ী ভাইয়েরা ঈদের সময় এসে শামশেরগঞ্জে দাঙ্গা লাগিয়ে দিলেন। তাহলে কে বিজেপি আর কে তৃণমূল? এদেরকে চিহ্নিত করবেন না? এই পরিযায়ী ভাইয়েরা তো পরিযায়ী নয়। যখন পেটের খিদের জন্য, কয়েকটা টাকার জন্য, সংসার চালানোর জন্য, বাবার ওষুধের জন্য, মেয়ের বিয়ে দেওয়ার জন্য, সংসারে আলু, তেল, নুন কেনার জন্য আমার পরিযায়ী ভাইকে
রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। কেন? পশ্চিম বাংলায় কাজ নেই, শিল্প নেই, কলকারখানা নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না, তাই অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। আর এই রাজ্যের মাটিতে তৃণমূল আর বিজেপি এরা ভাগ করতে চাইছে। কিসের ভাগ? এত হিন্দু আর মুসলিমের মধ্যে ভাগ করো, ভাষার ভিত্তিতে ভাগ করো, জাতির ভিত্তিতে ভাগ করো, যাতে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি এক জায়গায় না আসতে পারে। গত বিধানসভা নির্বাচন দমকলের মানুষ দেখিয়ে দিয়েছে, যখন দমকলে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এক জায়গায় এলো, যখন ভোটের পার্সেন্টেজ বেরোলো, যখন মালদায় লোকসভা নির্বাচনে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির জয়ী হলো, যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির ভোট পড়ল, তখন তৃণমূল আর বিজেপি কিভাবে এই ভোটটাকে ভাগ করা যায় তার জন্য প্রক্রিয়া শুরু করলো। ওরা বলছে রাম আর রহিমের মধ্যে ভাগ করে রাখো। আমরা বলছি রাম রহিমের মধ্যে ভাগ হবে না। আজকে পশ্চিম বাংলায় যার এখানে রাম নাম রহিম নাম, ওদের মধ্যে ভাগ করতে চাইছে। কিন্তু যে ছেলেটা কাজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে, কেউ উচ্চ মাধ্যমিকে পাশ করার আগে, কেউ মাধ্যমিক পাশ করার আগে পিঠে একটা ব্যাগ নিয়ে, কোন পরিবারে 2 ভাই 3 ভাই, কোন পরিবারে বাপ ছেলে মা একসঙ্গে একটা ব্যাগের মধ্যে জামা কাপড় ভরে নিয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। ট্রেনে ওঠার সময় শিয়ালদা স্টেশনে, কলকাতা স্টেশনে, সাঁতরাগাছি স্টেশনে এই দমকলের পরিযায়ী ভাইয়েরা যখন অন্য রাজ্যে কাজ করতে যায়, তখন তার নাম আর রাম আর রহিম থাকে না, তার নাম হয়ে যায় পরিযায়ী শ্রমিক। আর এই পরিযায়ী শ্রমিকদের পাশে একমাত্র বামপন্থীরাই থাকে। আমরা বলছি ভাগ হতে দেব না। কেন ওরা ভাগ করতে চায়? তার কারণ মানুষের হক, রুটি রুজি, জীবন জীবিকার যে এজেন্ডাকে ভুলিয়ে দিয়ে মানুষের সামনে একটা ধর্মের পর্দা টাঙিয়ে দিতে চাইছে। আমরা বলছি এই পর্দা টাঙিয়ে দিলে মানুষের পেটের ভাত হবে না। একটা সময় পশ্চিম বাংলায় বরখাদার পাট্টাদারের মাধ্যমে এই দমকল এলাকায় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের মধ্যে জমি বিনিবন্টন করা হয়েছিল। 1 ফসলি জমিকে 2 ফসলি, 2 ফসলি জমিকে 3 ফসলি করা হয়েছিল। কেন করা হয়েছিল? তার মূল কারণ গ্রামীণ অর্থনীতি উন্নতি করতে হবে। মাঠে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল বামপন সরকার। আনিসুর রহমান এখানকার এমএলএ মন্ত্রী হওয়ার পরে দমকলের একটার পর একটা উন্নয়ন হলো, হসপিটাল তৈরি হলো, স্কুল তৈরি হলো, কলেজ তৈরি হলো। তৃণমূল আসার পরে এমএলএর বাড়িতে সকালে একবার সিবিআই যায়, বিকেলে একবার সিবিআই যায়, গোটা পৌরসভা থেকে শুরু করে গোটা পঞ্চায়েত সব লুট করে খাবার চক্রান্ত। এই লুটেরাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে এমএলএ সে প্রতিদিন লুট করে, আর যে এমপি সে পরিযায়ী শ্রমিকদেরকে বলে দাঙ্গাবাজ। কোনদিন আনিসুর রহমানের মুখে, বামপন্থীদের মুখে কথা শুনতে পারবেন না। এটা ওদের সঙ্গে আমাদের পার্থক্য। বামপন সরকারের সময় সারের দাম কমিয়ে দিল, সারে ভর্তুকি দিল, পাটের দাম বাড়িয়ে দিল, ধানের দাম বাড়িয়ে দিল, মাঠে বিদ্যুৎ দিল, কেরোসিন তেল দিল, ফসলে লাভ করলো। যখন গরিব মানুষের হতে গ্রাম বাংলায় টাকা এলো, অর্থ এলো, গ্রামীণ অর্থনীতির যখন উন্নতি ঘটলো, তখন এই দমকলের মতন জায়গায়, বাগদানার মতন জায়গায় ছোট ছোট বাজার তৈরি হলো। আর এই ছোট ছোট বাজারের মালের জন্য শহরের বড় বড় বাজার তৈরি হলো। আর এই বড় বড় বাজারের মালের সাপ্লাইয়ের জন্য কারখানা তৈরি হলো। আর
সেই কারখানায় আমার গ্রাম বাংলার শ্রমিকরা কাজ করতে শুরু করলো। কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্প তৈরি হওয়ার পরিকল্পনা হলো। আর দিদিমণি আসার পরেই বললেন, প্রথম আক্রমণ করো কৃষকদের উপরে, তাই সারা কালোবাজারি করো। 5 টাকার সারটা 10 টাকায় কেন, 10 টাকার ডিএপিটা 27 টাকা 30 টাকায় কেন, 8 টাকার 10টা পিসটা 25 টাকা 30 টাকায় কেন, ধানের দাম কমিয়ে দাও, মাঠের বিদ্যুৎ 2 টাকার বিদ্যুৎটা 16 টাকা দাম নাও। এই এলাকায় প্রচুর পাট তৈরি হয়, পাট শিল্প কেন ধসে যাচ্ছে? আপনার এলাকায় এতদিনের এমপি আছে, এমএলএ সাহেব আছে, মুখে কোনোদিন শুনতে পান যে এলাকায় পাটের উন্নয়নের জন্য একটা পাটের শিল্পের কারখানা তৈরি করবে, জুট শিল্প তৈরি হবে? কোনো কথা এদের মুখে শুনতে পাবেন না, কারণ এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুরির টাকার ভাগ করতে ব্যস্ত আর বড় বড় বিল্ডিং তৈরি করতে ব্যস্ত। পশ্চিম বাংলায় এমন একটা দিন আসবে যেমন শ্রীলঙ্কা দেখেছেন, নেতাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারছিল। দমকলের মানুষ খুব সক্রিয়, তারা জানে কখন কোনটা করতে হয়। তাই যে তৃণমূলরা ভাবছেন কালো কাচের গাড়ি নিয়ে ভূ ভাড়া করে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন, গরিব মানুষের টাকা চুরি করে 10 তলা 12 তলা বাড়ি তুলছেন। এক মহাপুরুষ এসেছিলেন, বড় বড় বাড়ি তৈরি করেছিলেন, দমকলে সন্ত্রাস করেছিলেন। সেই মহাপুরুষ আর দমকলে ঢুকতে পারে না। আরো দমকলে যে মহাপুরুষ তৈরি হয়েছেন, আপনারাও মনে রাখবেন, এই দমকলের জনগণ আপনাদেরকেও ঢুকতে দেবে না। কারণ দমকলের জনগণ জানে যারা এই বড় বড় বাড়ি তৈরি করেছে, প্রতিটা বালির দানায় রয়েছে আমার দমকলের 100 দিনের কাজের টাকার চুরি করার টাকা। বড় বড় বাড়ি তৈরি করেছেন, প্রতিটি ইটের ফাঁকে রয়েছে দুর্নীতির, গরিব মানুষের টাকা চুরি করার টাকা। এমন একটা সময় আসবে পশ্চিম বাংলায়, এই দমকলে ওই বড় বড় বাড়ি বড় বড় গাড়ির দখল এই দমকলের জনগণ নেবে। সেদিন আপনারা আপনাদের বাড়িতে থাকতে পারবেন না। শুধু সময়ের অপেক্ষা। কারণ আমরা ইতিহাস জানি, পৃথিবীর প্রতিটা সভ্যতায় প্রতিটা যুগে মানুষ প্রতিরোধ করেছে এবং মানুষ নতুন নতুন চ্যালেঞ্জকে রুখে দিয়েছে। তাই আমরা জনগণের উপর ভরসা করি। এই পশ্চিম বাংলার এই দমকলের জনগণ একটা সময় এই দুর্নীতিকে রুখবে, সাধারণ মানুষের রক্ষকে আরো মজবুত করবে, গণতান্ত্রিক আন্দোলনকে আরো মজবুত করবে। যারা গোটা পশ্চিম বাংলাটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, যারা স্কুল বন্ধ করছে, যারা কলেজ বন্ধ করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তাই আমরা কাজ এবং সম্প্রীতির যাত্রা শুরু করেছি। যে বিভাজন নয়, কাজ চাই, শিল্প চাই, কলকারখানা চাই। কেন পশ্চিম বাংলায় নতুন কোন শিল্প হবে না, নতুন কোন কলকারখানা হবে না? বামপন্থ সরকারের সময় এই মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, অম্বুজা সিমেন্ট কারখানা হয়েছিল। দিদিমণি আসার পরে নতুন করে একটা সেফটিপিনের কারখানাও তৈরি করতে পারলেন না। আর কিছু তৃণমূলের দালাল আছেন, বলবেন আপনারা কি সংখ্যালঘু দরদি খুব, এত মুসলিম দরদি। এই তৃণমূলের দালালগুলোকে জিজ্ঞাসা করবেন তো, এই 13 বছরে দমকলের নতুন কটা মাদ্রাসার ইট কেটেছে? এত মুসলিম দরদি? জিজ্ঞাসা করবেন তো কটা সংখ্যালঘুর পরিবারের ছেলেদেরকে এসএসসিতে চাকরি দিয়েছে, মাদ্রাসা বোর্ডে চাকরি দিয়েছে? বরঞ্চ মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিচ্ছে। ৮৩০০ কোটি স্কুলকে বন্ধ করে দিয়েছে। ৮৩০০ কোটি স্কুলকে বন্ধ করে দিয়ে ২৬,০০০ মদের লাইসেন্স করে দিয়েছে পশ্চিমবাংলায় মাতাল তৈরি করার জন্য দিদিমণি। বলছি আমরা নাকি দিদিমণির ভক্তরা বলে উনারা নাকি মর্জেনদের ভাতা দেয়। ভালো কথা,
মজ্জেমদের ভাতা আপনি রাজ্য সরকারের কোষাগার থেকে দেন, কেন ওয়াকফ সম্পত্তিতে হাত দিচ্ছেন? কেন্দ্রীয় সরকার হঠাৎ করে বলল ওয়াকফ আইনি নাকি উনি বাতিল করে দিচ্ছেন, বিল নিয়ে এলেন, কদিন আন্দোলন হলো, রাস্তায় নামলেন, কিন্তু কি বিজেপি মনে করবে তৃণমূল মুখে কোনো কথা বলবে না আর ওয়াকফ বিল বাতিল হয়ে যাবে? ওয়াকফ বিল তৈরি হয়েছিল কেন? হযরত মুহাম্মদের আমলে একজন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন 7টা ফলের বাগান দিয়েছিলেন। সেদিন আলোচনা হয়েছিল সংখ্যালঘু মানুষের উন্নয়নের জন্য এই সম্পত্তি হবে। একটার পর একটা এসেছে, মোগল আলম থেকে সুলতান আমল থেকে সব আমলে পরপর ওয়াকফ সম্পত্তি বেড়েছে। 1954 সালে আইন হলো, পরপর আইন হয়েছে, কিন্তু বাতিল করার কথা কেউ বলেনি। এরা চাইছে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে নিজের দখলে নিয়ে এসে যে কারণে ওয়াকফ বোর্ড তৈরি সেই বোর্ডটাকে ধ্বংস করে দিতে। কথা বলবেন না এই বিজেপির বিরুদ্ধে? তৃণমূলের এমপিরা কেন গিয়ে কথা বলছে না? আপনাদের আমলের এমপি কেন গিয়ে কথা বলছে না পার্লামেন্টে? প্রশ্ন করবেন না? তাই প্রশ্ন করার আজকে সময় এসেছে। তাই দমকলের সাধারণ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের কাছে আহ্বান জানাবো, আসুন এই পশ্চিমবাংলার উন্নয়ন করতে হবে। বামপন্থ সরকারের সময় যে উন্নয়ন তৈরি হয়েছিল, কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, আজকে দমকলে তো বড় বড় হসপিটাল তৈরি করা হলো। কটা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার আছে, একদিকে জাল সেলাইন, একদিকে জাল ওষুধ। ভোটের সময় তো সবাই বলে যে এরা ওষুধ কোম্পানিগুলোর কাছে কোটি কোটি টাকা নিল, আর 3 টাকার ওষুধের দাম 30 টাকা করলো, 50 টাকার ওষুধের দাম 500 টাকা করলো। স্বাস্থ্যসাথী খাতে কোনো অপারেশন হচ্ছে না। আপনি এই দমকল হসপিটালে যাবেন, কোন একটা বড় চিকিৎসা হবে না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যাবেন, দেখবেন হার্টের চিকিৎসা হচ্ছে না, ব্রেনের চিকিৎসা হচ্ছে না। আবার আপনি যাবেন, কোন লোক যদি অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে কলকাতা ট্রান্সফার করে দেবে, আর কুকুর ছাগলের মতন আমার গরিব মা বাবারা সামনে পড়ে থাকবে, পেশেন্টকে ভর্তি করতে পারবে না। কেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে না? কেন জাল সেলাইনে মারা যাবে? প্রশ্ন করবেন না? একটার পর একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এই রাজ্যের সরকার। তাই বলছি, পশ্চিমবাংলায় বামপন্থার পুনরুদ্ধার করতে হবে। বামপন্থীদের শক্তি যদি মজবুত না হয়, যদি বামপন্থীদের বিধানসভায় না থাকে, বামপন্থীরা যদি পৌরসভায় না থাকে, বামপন্থীরা যদি লোকসভায় না থাকে, বামপন্থী যদি বিধানসভায় না থাকে, তাহলে প্রথম আক্রমণটা নেমে আসে মেহনতি খেটে খাওয়া মানুষের ওপর। তাই বামপন্থীদেরকে ঢোকার জায়গা করতে হবে লোকসভার ভিতরে, বিধানসভার ভিতরে, পঞ্চায়েতের ভিতরে। কারণ গরিব খেটে খাওয়া মানুষের জন্য একমাত্র কথা বলে বামপন্থীরা। তাই বামপন্থীদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। কারণ বামপন্থা ছাড়া আপনার বাড়ির ছেলেটা কাজ পাবে না, বামপন্থা ছাড়া পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরবে না, বামপন্থা ছাড়া ছাত্ররা তার অধিকার পাবে না, বামপন্থা ছাড়া মা বোনেদের সম্মান ফিরে পাবে না, বামপন্থা ছাড়া শ্রমিক কৃষক তার ঘামের দাম পাবে না, বামপন্থা ছাড়া পশ্চিমবাংলার মাটিতে কৃষক তার ফসলের দাম পাবে না। তাই বামপন্থীদের পক্ষে আরো মেহনতি মানুষের পক্ষে মজবুত করার শপথ গ্রহণ করুন। আগামী 21 তারিখে ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আমাদের নেতা মোহাম্মদ সেলিম হিমকুমার ভট্টাচার্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। আসুন দমকল থেকে গোটা বহরমকে অবরুদ্ধ করুন এবং প্রতিরোধের একটা সমাবেশ আমরা তৈরি করতে পারি, তার আহ্বান জানিয়ে সকলকে অভিনন্দন সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। কমরেড যারা স্টেজের পাশে এবং পিছনে আছেন, চেয়ারগুলো সামনে দেবেন, রোদ অনেকটাই কমে গেছে। সমস্ত কমরেডের উদ্দেশ্যে বলছি, যারা ছড়ে ছিটিয়ে আছেন সামনের দিকে চলে আসুন। সমস্ত কমরেডদের উদ্দেশ্যে বলছি, তারা সামনের দিকে চলে আসুন, রোদটা অনেকটাই কমে গেছে। এবার সংক্ষিপ্ত একটা ঘোষণা আছে। ডিওয়াইএফআই বাগডাঙ্গা লোকাল কমিটির শিবনগর গ্রামের খুদে কমরেড ক্লাস 3য় শ্রেণীর ছাত্রী, আমাদের যে 20তম রাজ্য সম্মেলন,
তার সফলতা কামনা করে প্রতিদিনের টিফিন খরচ থেকে বাঁচিয়ে 511 টাকা আমাদের নেত্রী হাতে তুলে দেবেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রাক্তন ছাত্রনেতা তথা বর্তমান গণ আন্দোলন নেতৃত্ব কমরেড মোস্তাফিজুর রহমান রানা। আচ্ছা, কমরেড সভাপতি আজকের এই সভার, মঞ্চে উপস্থিত আমার ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক কমরেড বোন মীনাক্ষী মুখার্জি, শুভ সহ জেলা নেতৃত্ব এবং ডোমকল ও বাগডাঙ্গা লোকালের নেতৃত্ব, কমরেড বন্ধুগণ, এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে কেন এই পদযাত্রা, কেন আমরা আজকে সমাবেত হয়েছি। ডিওয়াইএফআই এসএফআই তার জন্মলগ্ন থেকেই বেকার যুবদের যে স্থায়ী কাজ, সেই কাজের দাবিতে হতো যে আন্দোলন করছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে অনেকগুলো লড়াই আমাদের রাজ্যে ডিওয়াইএফআই এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে, যার নেতৃত্ব দিয়েছে বর্তমান সময়ে কমরেড মীনাক্ষী এবং হচ্ছে যে ধ্রুবরা। এই সবই আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, এবং আমার পরে মীনাক্ষী বলবে নিশ্চিতভাবে বিস্তারিত হতো যে সমস্ত রাজনৈতিক ঘটনা বর্তমান সময়ে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যুব সম্মেলন আমাদের জেলায় হচ্ছে, তার সবটা আপনাদের সামনে ব্যাখ্যা করবে। আমি সংক্ষেপে দু একটা কথা হচ্ছে যে আপনাদের সামনে বলতে চাই। তা হচ্ছে ডিওয়াইএফআই বলছে আমরা খেটে খেতে চাই, আমরা খেটে খাবো, আমাদের হাতে কাজ দাও। আর আমাদের রাজ্যে একটা সরকার এসেছে 2011 সালের পর থেকে, তারা বলছে আমরা খেটে খেতে দিব না, কাজও দিব না, তোমরা লুটে খাও, লুটে ফুটে খাও গোটা রাজ্য জুড়ে। আর 11 সালের পর গোটা পশ্চিমবাংলা জুড়ে এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খাওয়ার রাজত্ব তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যার বিরুদ্ধে হচ্ছে যে এই লড়াই আমাদের ডিওয়াইএফআই করছে, গণ আন্দোলন করছি আমরা। একেবারে রাজ্য থেকে শুরু করে ডোমকলের পৌরসভা পঞ্চায়েত পর্যন্ত লুটে খাওয়ার রাজত্ব তৈরি হয়েছে এক একটা জায়গায়। আমি গোটা রাজ্যের ঘটনা বলবো না, আপনারা জানেন, রাজ্য নেতৃত্ব আছে বলবে। গোটা ডোমকল জুড়ে আমরা কি পেলাম গত 2011 সালের পর থেকে। আমি ডোমকলবাসীকে একটু অনুরোধ করবো, একটু বিবেচনা করতে, একটু ভাবনা চিন্তা করতে। বামফ্রন্ট সরকার আমাদের এই ডোমকলে দীর্ঘদিন ধরে 34 বছরই হচ্ছে যে মন্ত্রী থেকেছে, কখনো আব্দুল বারী সাহেব মন্ত্রী, কখনো আনিসুর রহমান মন্ত্রী দীর্ঘদিন। তারপরে ডোমকলের যে উন্নয়ন, সেই উন্নয়ন আর গত 11 সাল থেকে এখন পর্যন্ত এই 13 বছরে ডোমকলকে কোন জায়গায় নিয়ে গিয়েছি আমরা, আমি শুধু বিচার করতে বলবো। আর বিচার করতে বলবো এই ডোমকলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে। আমি শুধু বলতে চাইছি তৃণমূল কংগ্রেসকে একদম শ্বেতপত্র প্রকাশ করে বলতে হবে, গত 2011 সালে সরকার পরিবর্তনের পর এই ডোমকলে একটা নিদর্শন দেখাতে হবে, যে নিদর্শনের মধ্য দিয়ে দেখাতে হবে সার্বিকভাবে ডোমকলের মানুষের জন্য এই কাজটা হচ্ছে যে করেছি আমরা। আর আমরা যা করে গিয়েছি, চোখে আঙ্গুল দিয়ে মানুষকে আমরা দেখিয়ে দিতে পারবো, মাথা উঁচু করে মানুষের সামনে বলতে পারবো। আজকে দাঁড়িয়ে ডোমকলে 34 বছর, তার আগে যারা বয়স্ক মানুষ আছে তারা বেঁচে আছেন, কি ছিল এই ডোমকলের অবস্থা। আর সেই জায়গা থেকে আজকে ডোমকলে বামফ্রন্ট সরকারের পরিকল্পনা এবং কমরেড বারী সাহেব, কমরেড আনিসুর রহমানের উদ্যোগে আজকে দাঁড়িয়ে ডোমকলকে যেভাবে সাজানো হয়েছিল, ডোমকলের মানুষকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে দাঁড়িয়ে 11 বছর 13 বছরে কোন জায়গায় অবস্থান করছি আমরা। এটা তো সিপিআইএম বলছে না, আমরা বলছি না। আজকে দেখতে পাচ্ছেন না মিডিয়াতে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছে। এক কাউন্সিলর আর এক কাউন্সিলরের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে হচ্ছে যে প্রেস কনফারেন্স করছে, আর বলছে এত কোটি টাকা নাকি প্রশাসক খেয়েছে। প্রশাসক আবার পাল্টা মিডিয়া তৈরি করেছে, করার পর আবার পাল্টা দিচ্ছে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাকি এতখান ঘরের টাকা খেয়েছে, এতগুলো ঘর আত্মসাৎ করেছে।
আমরা বলছি যে চোরে কেউ কম না, কিন্তু আজকে দাঁড়িয়ে জবাব এমএলএ কে দিতে হবে, জবাব পৌর প্রশাসককে দিতে হবে। এই কারণেই আপনি ক্ষমতায় আছেন, আপনি জায়গায় আছেন। গত 7 বছর ধরে ডোমকল পৌরসভা, যেটা আমরা করেছিলাম 2000 সাল থেকে, আনিসুর রহমানের নেতৃত্বে এই পৌরসভা ঘোষণা হয়েছিল, কমরেড জ্যোতি বসু এসে পৌরসভা ঘোষণা করেছিলেন। কেন? তার কারণ হচ্ছে যে মানুষের এটাই স্বাভাবিক নিয়ম, সভ্যতার এটাই স্বাভাবিক গতি, যে আমরা গ্রাম থেকে শহরে পরিণত হব, শহর থেকে আরো নগরে পরিণত হব, তারপরে আরো উন্নত জায়গায় যাব, পরিষেবা পাবো, আমরা তার বদলে ট্যাক্স দিব। কিন্তু আজকে দাঁড়িয়ে ডোমকল পৌরসভার কি অবস্থা আমরা দেখছি। প্রথম দিকে হচ্ছে যে পৌরসভার ভোট লুট করে পৌরসভা গঠন করা হলো। আমরা বলেছিলাম ঠিক আছে, রাজ্য সরকারে আছে তৃণমূল কংগ্রেস, পৌরসভা লুট করে পৌরসভার মনে হয় মানুষ উন্নয়ন দেখবে। উন্নয়নের নামে কি দেখলো তা আপনারা সকলে দেখেছেন। বর্তমানে তারপরে আবার হচ্ছে যে একজনকে তাড়িয়ে দিয়ে আর একজন হচ্ছে যে মহারথী দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি বিধায়ক হলেন। তারপরে এইদিকে প্রশাসক 3 বছর, কি উন্নয়ন হয়েছে আমরা যদি এক এক করে দেখি। আমি বিস্তারিত বলতে চাইছি না, কারণ সময়ের সংকীর্ণতা। আমরা এক এক করে দেখলে দেখছি যে উন্নয়নের চাইতে অবনয়ন এবং হচ্ছে যে অধোগতি, পিছনের দিকে যাওয়া হচ্ছে যে শুরু হয়েছে ডোমকল পৌরসভা। একটা কোথাও হচ্ছে যে নতুন ভাবে আলোর ব্যবস্থা হয়েছে এই পৌরসভা এলাকায়, একটা নতুন ভাবে কোথাও ড্রেনের ব্যবস্থা হয়েছে এই পৌরসভা এলাকায়, একটা নতুন ভাবে কোথাও হচ্ছে যে এই যে আমরা বলি যে হচ্ছে যে আপনার নতুন ভাবে কোনো পার্ক পৌরসভা এলাকায়, শিশুদের যে মনোরঞ্জন, সেই মনোরঞ্জনের ক্ষেত্রে ডোমকলে একটা পৌরসভার কোনো উদ্যোগ নেই, ট্রেনের ব্যবস্থা নেই। আজকে দাঁড়িয়ে 11 এবং 12 নম্বর ওয়ার্ড সহ যে কাছাকাছি এই যে 13 নম্বর ওয়ার্ড, যেখানে হাসপাতাল সাব ডিভিশন যা আমরা করেছি, সাব ডিভিশন হচ্ছে যে এখানে আমরা করেছি, এই সাব ডিভিশন চত্বরে গোটা 11 নম্বর 12 নম্বর ওয়ার্ড শহরের যেটা প্রাণ কেন্দ্র, সেখানে আজকে একটু বৃষ্টি হলেই হচ্ছে যে জল জমে যায়। টাকা পয়সা কোথায় গেল? আমরা এই পৌরসভা যখন করি, গোটা 4টে জিবি ছিল তখন, একটা বিশাল এলাকা নিয়ে পৌরসভা। আমরা জানি যে বিশাল এলাকা নিয়ে পৌরসভা যেমন হচ্ছে যে একদিকে অসুবিধা উন্নয়ন করার, তেমনি আবার হচ্ছে যে এই পৌরসভার এলাকা এবং ভৌগোলিক অবস্থান গত কারণে, জনসংখ্যার কারণেই একটা ব্যাপক অংশের টাকা পাই। তাহলে সেই টাকাগুলোকে হচ্ছে যে এই সময়কালে দাঁড়িয়ে আত্মসাৎ করা হয়েছে একেবারে নির্দিষ্টভাবে, স্কিম ধরে ধরে আমরা বলতে পারি, একেবারে নির্দিষ্টভাবে তার আমাদের কাছে খতিয়ান